প্রথমত গোটা রাজ্য জুড়ে যে জলাঞ্জলির বা হতশ্রীর পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন, সেটা বহরমপুর থেকে প্রকাশ করার পরে তিনি দেখছেন যে এমনি লোকপত্র কোথাও হচ্ছে না এবং উনার সরকারের প্রতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের আস্থা উঠে গেছে এবং একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে বইছে। তাই তিনি এবারে রেডিমেড প্রচার কার্যক্রম করার জন্য এক্সটেনশনে থাকা, মানে যার মেয়াদ 31 ডিসেম্বর 2025 শেষ হবে, মাননীয় মুখ্য সচিব মনোজ পন্তকে দিয়ে গত শুক্রবার তিনি কিছু নির্দেশনামা নামিয়েছেন ডিএম এবং বিডিওদেরকে। এই নির্দেশনামায় শনিবার দিন এটা তিনি বলেছেন, বাড়ির রাস্তা তৈরি, জল সরবরাহ, আমার পাড়া আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পে কাজ হোক না হোক প্রচার বাড়াতে হবে। ইতিমধ্যে আমাদের রাজ্যে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমাদের প্রধান কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেন থেকে, সেখান থেকে আমি অভিযোগ করেছিলাম যে 7,000 কোটি টাকার 9,114টি স্কিমে টেন্ডার করা হচ্ছে এবং আমি ঠিকাদার বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম আপনারা আর যাওয়ার শেষ মুহূর্তে ঠকবেন না, আপনারা ঠকবেন না। যদি ঠিকাদারি নেন, আমরা কিন্তু ভবিষ্যতে দায়িত্বে এলে এই অবৈধ কাজের পেমেন্ট করতে পারবো না। মাত্র 10% টাকা, 700 কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে। 7,000 কোটি টাকায় মাত্র 10% টাকা অ্যাকচুয়াল বরাদ্দ। কারণ উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারির 3rd উইকে দুদিন একদিন এদিক ওদিক হতে পারে, এটা ইলেকশন কমিশনের বিষয়, আমার নয়, কিন্তু 2021-এর যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার 20th ফেব্রুয়ারি এনি ডে, সেটা ইলেকশন কমিশন বলবে। তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই। এখানে বলা হয়েছে মনোজ পন্ত জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে, প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায়, বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে, প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিফলেট, মাইক প্রচার আর মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং, এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা, 15 বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষ কাছে পৌঁছে দেওয়া সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস, মানে কাজ হবে না, শিলা পোতা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিং করতে হবে। মিটিংয়ে থাকতে হবে এলাকার জনপ্রতিনিধি, অর্থাৎ তৃণমূলের, ওনারা তো আমাদের স্বীকার করেন না জনপ্রতিনিধি হিসেবে, নির্বাচিত পঞ্চায়েত সদস্য, সরকারি কর্মচারী, গ্রামবাসী। মিটিংয়ে উপস্থিতি ন্যূনতম 500 জন নিশ্চিত করতে হবে। সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বক্তৃতা হবে, আইপ্যাক অর্গানাইজ করবে। উপস্থিতিদের অন্তত 50% মহিলা হতে হবে, এমন নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রচার করে শিলা পোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। এইটা আমি পর্দাটা ফাঁস করলাম। গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো, মিটিংগুলোয় গিয়ে চাকরি, মুখ্যমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আমি 2 কোটি চাকরি দিয়েছি, তালিকা দেখতে চাইবেন। নরেন্দ্র মোদীজির সরকার 40 লক্ষ বাড়ি দিয়েছে 30,000 কোটি টাকার। কেন বাড়ি চাইনি প্রশ্ন করবেন। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, কেন শৌচালয় পাননি প্রশ্ন করবেন। 8,000 কোটি টাকা নলে জলের জন্য টাকা দিয়েছেন, হার ঘর নল সে জল, জল জীবন মিশন।
কেন আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি তার প্রশ্ন করবেন আপনারা। কেন ওয়ান টিচার নো টিচার টু টিচার স্কুল চলছে, স্কুল এত বন্ধ হয়ে গেল তার প্রশ্ন করবেন আপনারা। প্রশ্ন করবেন 6 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর 3 মাস পরে কেন ভর্তি হয়েছে, কেন জয়েন্টের সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গের রেজাল্ট বের করানো হয়েছে, কেন গত 1 বছরে 8200 স্কুল বন্ধ করা হয়েছে, রতন টাটার টাটা কোম্পানি সহ 6888 শিল্প কেন মমতা ব্যানার্জির সময় তাড়ানো হয়েছে, কেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কেন অভয়া মতো ঘটনা আজও ঘটে, কেন দুর্গাপুর আইপি সিটিতে মেডিকেলের ছাত্রীকে গ্যাং রেপ হতে হয়, এসব প্রশ্ন আপনারা গিয়ে জেলা শাসকদেরকে করুন। জিজ্ঞেস করুন মাতা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে উঠতে হয় কেন, জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না, আর দুর্গাপূজা কালী পুজো সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয়। এই প্রশ্নগুলো করার জন্য পশ্চিমবাংলার জনগণকে এই হাটসভা, উঠান সভা, প্রচার সভা, শিলাপুতার সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে আমরা কখনোই মানরেগার বিরোধী নই, কাজ চালু হোক, কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক, ভুয়া জব কার্ড বাতিল হোক, এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে 1,25,00,000 কার্ড আগেই বাদ হয়েছে আপনারা জানেন, এবং বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও জব কার্ডের টাকা গেছে। কংগ্রেসের সরকার 2004 থেকে 14 মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গ সরকারকে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার 2014 থেকে 2022 চুরি ধরা পড়ার পরে সাময়িক বন্ধ ছিল কাজ, তাতে দিয়েছেন মোদীজির সরকার 54,600 বেশি কোটি টাকার বেশি, অর্থাৎ 14,000 কোটি টাকা কংগ্রেসের আমলে, যার পার্ট ছিলেন মমতা ব্যানার্জি 3 বছর, আর মোদীজির আমলে 54,000 কোটি টাকা মানরেগাতে দিয়েছে 14 থেকে 22-এর 31 ডিসেম্বর পর্যন্ত। আমাদের বক্তব্য, হাইকোর্টও যা বলেছে খারাপ কিছু বলেনি, বলেছে ফেক এবং জেনুইন সেগ্রিগেট করুন, তারপরে জেনুইন লোকেদের কাজ দিন। সুপ্রিম কোর্টও কার্যত তাই বলেছে, হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে, এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমি আজকে আপনাকে একটা তথ্য তুলে ধরছি, আপ টু ডেট তথ্য, এটা রাত্রি 12টার সময় প্রত্যেকদিন আপডেট হয়ে যায়। সেটা হচ্ছে এখন ভারত সরকারের নির্দেশে নো ইওর কাস্টমার আমাদের, অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে বলেছে পোর্টালে। দেখুন কি ভয়ঙ্কর চিত্র, কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে। দেখুন এখনো পর্যন্ত 2,56,38,503, মানে আগে আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়েই 1 কোটির বেশি বাদ গেছিল। বর্তমানে বাদ দেওয়ার পরে 2,56,38,503, এর মধ্যে সাকসেসফুলি অথেন্টিকেশন হয়েছে 1,60,97,695, এবং গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে লোয়েস্ট 62.9%। বিরাট অ্যামাউন্ট, বিরাট সংখ্যক জব কার্ড যে ভুয়া, একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ। দেখুন, এবং এই জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কেওয়াইসিতে,
তারা কত হাজার কোটি টাকা তুলে নিয়েছে তারও তালিকা আমি যথাসময়ে আপনাদের কাছে দিয়ে দেব। আর একটি বিষয়, আজকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বন্দে মাতরমের উপরে একটি অত্যন্ত সুন্দর এবং তার যে গোটা বিশ্বের মধ্যে আমরা মনে করি অন্যতম ভালো বক্তা তিনি বন্দে মাতরমের উপরে পশ্চিমবঙ্গ থেকে তৈরি হওয়া বন্দে মাতরম নিয়ে তিনি আজকে সংসদে একটি মূল্যবান বক্তব্য রেখেছেন। দেশবাসী শুনেছেন, আমরাও শোনার চেষ্টা করেছি। এই বক্তব্যটি বন্দে মাতরমের সার্ধশতবর্ষে একটা বড় প্রামাণ্য দলিল হিসেবে ভারতবর্ষে স্বীকৃতি হিসেবে থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম জানবে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এয়ারপোর্টে যাওয়ার সময় এই বন্দে মাতরমকে কেন্দ্র করে অনেকগুলি কথা বলে গেছেন। আমি গত কয়েকদিন ধরেই দেখছি, যেদিন বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ছিল, পতাকা দূরে সরিয়ে রেখে সমস্ত রাষ্ট্রবাদী নাগরিকরা ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করেছে। আমরা সব জায়গায়, আমিও কোথাও ছিলাম, লকেট দিয়েও কোথাও ছিলেন, রাহুল দাও ছিলেন, অন্যান্য সমস্ত নেতারা, রাজ্য সভাপতি সহ কোথাও ছিলেন। আপনারা দেখেছেন সেদিনই মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশনামা জারি করা হয়েছিল স্কুলগুলোতে, যাতে বন্দে মাতরম কাউকে গাইতে না হয়। এটার মধ্য দিয়ে তিনি বন্দে মাতরম এবং ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং ভারত মাতাকে, বন্দে মাতরম হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র হচ্ছে জাগরণের মন্ত্র, এই মন্ত্রকে তিনি কার্যত অপমান করেছিলেন। আমি মুখ্যমন্ত্রীর কয়েকটা বক্তব্য শুনেছি, তিনি বারবার বলেছেন বন্দে মাতরমটাকে পুরো গাওয়া হয় না, কারণ সেখানে নাকি সাম্প্রদায়িক কিছু কথাবার্তা আছে। ঠিক একইভাবে আজকে উনি উত্তরবঙ্গে কোথাও একটা যাচ্ছেন, যাওয়ার পথে আজকেও বলেছেন যে বন্দে মাতরমকে পূর্ণাঙ্গ গাওয়া হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন পোর্শনটা গাওয়া হবে। এইটার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, যে পোর্শনটার কথা তিনি বলেছেন, আমি পশ্চিমবাংলার বাঙালিদের বলছি, আমরা তো মা দুর্গার সবচেয়ে বড় পুজোর জন্য 1 বছর ধরে আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করে থাকে। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী, কমলা কমল দলবিহারিণী। এই যে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ অংশ, মা দুর্গার আরাধনা করা। মা দুর্গা শুধু সনাতনী আরাধ্য দেবী নন, মা দুর্গা শক্তি এবং আমাদের প্রেরণার আরাধ্য দেবী। তাই দুর্গোৎসবকে শারদোৎসবও বলা হয়, যাতে সর্বধর্ম সর্ববর্ণ এই উৎসবে সামিল হয়। আপনি কি বলতে চেয়েছেন? মন্দির মন্দির মা দুর্গা দশপ্রধারিণী, দুর্গতি নাশিনী, এই কথাগুলোর মধ্যে তুমি মা ভক্তি, তুমি মা শক্তি, এই কথাগুলো সাম্প্রদায়িক কথা। এই মহিলাকে আপনি বাঙালি বলবেন? এই মহিলাকে আপনি হিন্দু বলবেন? এবারে যেখানে যাবেন ভোট প্রচার করতে, আশা করি গতবারে হুইল চেয়ার ছিল, এবারে হয়তো ক্র্যাচ ফ্র্যাচ জোগাড় করবেন, তো সেখানে এই গানটা ভালো করে বাজানো হবে ওনার কাছে। মা দুর্গা সাম্প্রদায়িক, দুর্গোৎসবে শুধু হিন্দুরা যোগদান করেন, আপামর বাঙালি যোগদান করেন না। অন্য ধর্মে বিশ্বাস করলেও দুর্গোৎসবে সামিল হন না, পুজোতে হয়তো যান না, পুষ্পাঞ্জলি সংকল্প হয়তো আমরা করি, আরতিও কেবলমাত্র আমরা সনাতন ধর্মীরা করি।
কিন্তু উৎসব, প্রসাদ, আলোক উজ্জ্বল, মার দর্শন, এত ভালো মণ্ডপ, পুজোকে কেন্দ্র করে কালচারাল কম্পিটিশন, গান, আবৃত্তি, নাটক, নাচ, কবিতা, এত কিছু। এই ধরনের এই মুখ্যমন্ত্রী কার্যত এইভাবে বন্দে মাতরম মন্ত্র এবং ঋষি বঙ্কিমচন্দ্রের যে অপরূপ সৃষ্টি, যার সঙ্গে মা দুর্গা, শক্তি, মন্দিরের সম্পর্ক রয়েছে, তাকে অপমান করলেন একবার নয়, বারে বারে। নরেন্দ্র মোদীজিকে আবারও ধন্যবাদ। বন্দে মাতরমের অতীত ইতিহাস, তার মাধুর্য, তার তাৎপর্য, জাগরণের মন্ত্র, একাত্মতার মন্ত্র, আসমুদ্র হিমাচলকে এক সুতোতে বাঁধার মন্ত্র, বিকশিত ভারতের মন্ত্র, যা বাংলা সৃষ্টি করেছিল। মোদিজি আজকে একাধিক মন কি বাতে তিনি উল্লেখ করেছেন, আজকে সংসদে তার মূল্যবান বক্তৃতার মধ্য দিয়ে ভারত মাতার প্রত্যেকটি মানুষের মনের মধ্যে মোদিজির আজকের ভাষণ গ্রহণ করেছে। আমরা বিশেষ করে বাঙালিরা মোদিজির আজকের এই ভাষণের জন্য তার প্রতি শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মূল কার্যক্রম আপনারা জানেন যে সামনেই বিধানসভা নির্বাচন আসছে। আপনার সামনেই বিধানসভা নির্বাচন আসছে। আমাদের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য সাংসদের কাছে বিভিন্ন স্তরে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ নেওয়ার জন্য অনেকে আবেদন করেছেন। আমাদের রাজ্য স্তরে এর জন্য একটা টিম তৈরি হয়েছে এবং মাননীয় সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি স্কুটিনি কমিটি হয়েছে, যারা রাজ্য সভাপতি এবং প্রদেশের যিনি ইনচার্জ সুনীল বনসলজির অনুমোদন ক্রমে সময় সুযোগ মতো নির্দিষ্ট সূচনা দিয়ে বিভিন্ন স্তরে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনগণকে ভারতীয় জনতা পার্টিতে সামিল করার লক্ষ্য নিয়ে কাজ করবেন। আমাদের লক্ষ্য, আমরা যে 39% ভোট পেয়েছি সেটা 51% ভোটে পরিণত করা। সেটা করতে গেলে তো আমাদের যারা অরাজনৈতিক মানুষ অথবা যাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই ভারতীয় জনতা পার্টির কর্মীদের, বা সর্বস্তরের সহমতির ভিত্তিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদ দেওয়ার কাজ ইতিমধ্যে বুথ স্তরে, মণ্ডল স্তরে, জেলা স্তরে শুরু হয়েছে। কয়েক হাজার পরিবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে মুর্শিদাবাদ হয়ে মেদিনীপুর, 24 পরগনাতে বিভিন্ন স্তরে, কোথাও জেলা অফিসে এবং কোথাও বুথ স্তরে আমরা মূলত পরিবারগুলিকে উৎসাহিত করছি। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক পরিবার, সনাতনী পরিবার, আদিবাসী পরিবার, তাদেরকে আমাদের সঙ্গে আমরা এনে আমরা 10% ভোট বাড়ানো এবং 50 লক্ষ বাড়তি ভোট আমাদের পক্ষে আনার জন্য একটি কর্মসূচি প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয়েছে। রাজ্য স্তরেও সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ করেন, অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, অবসরপ্রাপ্ত আধিকারিক, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কবি, সাহিত্যিক, লেখক, এই ধরনের যারা বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে প্রাইমারি সদস্যপদ নিয়ে দলকে সমৃদ্ধ করতে চান, এমন অনেক আবেদন আগে গ্রহণ করা হয়নি, গত 2 সপ্তাহ ধরে গ্রহণ করা হচ্ছে। মাননীয় লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্কুটিনি কমিটি অনেকগুলি কনসেন্ট লেটার বা আবেদনের
পরিপ্রেক্ষিতে একটি শর্ট লিস্ট করেছেন। আজকে কার্যত তার শুভ সূচনা, এবং শুভ সূচনা করে পতাকা ধরিয়ে দেবেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহোদয়। আমরা পাশে থাকবো ওনার সাথে। আর আজকে 3 জন ব্যক্তি এখানে যোগদান করছেন। এদের খুব বড় রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু এরা সমাজের অত্যন্ত ওপিনিয়ন মেকার, কৃতি মানুষ। 2 জন অধ্যাপক, অজয় কুমার দাস, তিনি আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যাসাগর মহাবিদ্যালয়, এবং তিনি গত লোকসভা নির্বাচনে মথুরাপুর তফসিলি সংরক্ষিত আসনে আইএসএফ এর প্রার্থী ছিলেন। তিনি সামাজিক কাজ করেন, রাষ্ট্রবাদী কাজ করেন। তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের অনুমোদনে দলের প্রাথমিক সদস্য পদ নিচ্ছেন, এবং আমি একসঙ্গে 3 জনকে ডেকে নিচ্ছি। তো রাহুলদা ফ্ল্যাগ ধরাবে, আর একসঙ্গে করে নিচ্ছি। দ্বিতীয় হচ্ছে সঞ্জীব হাঁসদা, তিনিও অধ্যাপক। তিনি আমাদের আদিবাসী সমাজের উপরে কাজ করেন, এবং নানা ধরনের আদিবাসীদের নিয়ে তার কাজকর্ম ইত্যাদি আমরা জানি, এবং তিনিও ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে চান, এবং বিশেষ করে আদিবাসী সমাজকে আরো বেশি করে বিজেপির সঙ্গে যুক্ত করতে চান। এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাজকর্ম এবং সীমাহীন তোষণকে দেখে উনার রিটায়ারমেন্টের আগেই রিজাইন করে একজন ইন্সপেক্টর পুলিশের মিস্টার বঙ্কিম বিশ্বাস, তিনি তার চাকরি থেকে রিজাইন করেছেন কিছুদিন আগে, এবং নিয়ম মেনে সরকার তার রেজিগনেশন গ্রহণ করতে বাধ্য হয়েছেন, এবং তিনি ভিআরএস নিয়েছেন, অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন। তিনার বাড়ি হুগলি জেলাতে। তিনিও ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চান, এবং এই পুলিশকে যে দলদাসে পরিণত করেছেন তার বিরোধিতা করার জন্য এই 3 জন যোগদান করছেন। আমাদের অধ্যাপক অজয় কুমার দাস, অধ্যাপক সঞ্জীব হাঁসদা, এবং সম্মানীয় বঙ্কিম বিশ্বাস। রাহুল সিনহা মহোদয় পতাকা ধরাচ্ছেন, এবং আমরা পাশে থাকছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জীবতং, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, প্রদেশ সভাপতি জিন্দাবাদ। আচ্ছা, সবাই একটু এদিকে তাকাবেন, একটু এদিকে, ছোট হচ্ছে না ছবি। থ্যাংক ইউ। আপনার বসাও রুমে, আপনাদের প্রশ্ন থাকলে বলুন, তারপর রাহুলদা করবেন প্রেস। আমি একটু দক্ষিণ কলকাতা একটা। রাহুলদা কিছু করবে না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বারবার করে উত্তরবঙ্গে যাচ্ছেন, আজকেও তিনি উত্তরবঙ্গে গেলেন। বারবার করে উত্তরবঙ্গে যাওয়া এর পেছনে কি ওনার কোনো আশঙ্কা কাজ করছে বলে আপনি মনে করেন? উনি বেলডাঙ্গা গেলেন না কেন? আশঙ্কা তো বেলডাঙ্গা থেকেই তৈরি হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে কোনো লাভ নেই। মালদা থেকে কোচবিহার, যাকে উত্তরবঙ্গ বলা হয়, কোনো বঙ্গই নেই উনার হাতে। উত্তরবঙ্গ শুধু নয়, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, কোনো বঙ্গই নেই। অতএব উনি যেতে পারেন, সরকারি ক্ষমতায় আছেন, প্রশাসনকে দিয়ে বেনিফিশিয়ারিদেরকে জড়ো করতে পারেন, কতগুলো মিথ্যে কথা বলবেন, কি কি করবেন আগাম তো আমি বলে দিচ্ছি আপনাদের কাছে। এইসব করতে যাচ্ছেন, এতে কোনো লাভ হবে না, লাভ হবে না। তার কারণ উত্তরবঙ্গের মানুষকে তিনি কার্যত ঘৃণা করেন, অপমান করেন এবং বঞ্চিত করেন। এটা উত্তরবঙ্গের মানুষ ভালো করেই জানে। গণনা কেন্দ্রে অরবিন্দ মিনার নেতৃত্বে যদি বিজেপির কাউন্টিং এজেন্টদের গ্রেপ্তার না করত, তাহলে নিশ্চিত প্রামাণিকই জিতত। আজও বলি, নিশ্চিত প্রামাণিক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, নির্বাচনী মামলা। সেই মামলায় যদি রিকাউন্টিং অর্ডার হয়, নিশ্চিত প্রামাণিকই জিতবে। মোট 1960টা বুথ কোচবিহারে,
1700 বুথ গোনা পর্যন্ত নিশ্চিত 60,000 ভোটে এগিয়েছিল। শেষ 1.5 রাউন্ডে অবৈধভাবে কাউন্টিং হলে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যান ডিএম এবং এসপি, এবং হারানো হয়েছে কার্যত। তাই কোনো লাভ হবে না। কুচবিহার জেলাতে আমরা 9-0 করব, একদম নিশ্চিন্ত থাকুন। এবং এসআইআর এর পরে বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী গড়ে 20,000 থেকে 40,000 কুচবিহারের সীমান্তবর্তী সব বিধানসভা থেকে নাম আউট হচ্ছে। দিনহাটা বলুন, সিতাই বলুন, শীতলকুচি বলুন, মাথাভাঙ্গা বলুন, যা চিত্র আসছে, শুধু একটাই আওয়াজ আসছে, চোর ধরো জেল ভরো। মুখ্যমন্ত্রী আরেকটা জিনিস বলেছেন যে গতকাল তিনি গীতা পাঠের অনুষ্ঠানে যাননি, কারণ সেটা বিজেপির অনুমোদিত একটা অনুষ্ঠান ছিল। তিনি একটি পৃথক দল করেন, তাই গীতা পাঠের ওই অনুষ্ঠানে তিনি কিভাবে যাবেন? বিজেপির কে ছিলেন মঞ্চে? কেউ চেয়ারে ছিলেন, কেউ মাটিতে বসেছিলেন, কে মঞ্চে কে ছিলেন? ধীরেন্দ্র শাস্ত্রী যদি বিজেপি বলেন উনি, তাহলে বিজেপি। সাধ্বী রীতাম্বর আগে যদি বিজেপি বলেন, বিজেপি। ওখানে যারা সন্তরা ছিলেন, বক্তৃতা করেছেন, এটা যদি সকলকে তিনি বিজেপি ভাবেন, বিজেপি। কারণ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে তো রক্ষা করার কাজটা বিজেপি করার চেষ্টা করছে। তিনি কোন চশমা পরেছিলেন কালকে? কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি। আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না। গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে। অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আর আয়োজকরা কেন উনাকে ডেকেছিলেন আমি তার কারণ বলতে পারবো না, আয়োজকদেরকে জিজ্ঞেস করা উচিত। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রীতিনীতি মানেন না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘোরেন। অতএব এই মুখ্যমন্ত্রীকে হিন্দু বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করি না। অন্য কেউ তার ব্যক্তিগত মত দিতে পারে, আমি স্বীকার করি। এসআইআর পর্ব প্রায় শেষের দিকে, প্রথম পর্বটা প্রায় শেষের দিকে। এই সময় দেখা যাচ্ছে যে প্রথমে 13 জন রোল অবজারভারকে নিয়োগ করা হলো। এখন আবার দেখা যাচ্ছে আজকের খবর আরো 5 জনকে নতুন করে নিয়ে আসা হচ্ছে। কেউ স্বরাষ্ট্র দপ্তর, কেউ জয়েন্ট সেক্রেটারি পদের ব্যক্তি। কি বলবেন এটা? এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, আমি যেটুকু ন্যাশনাল নিউজ চ্যানেল থেকে দেখেছি 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে 5টা ডিভিশন আছে, 5 জন খুব গুরুত্বপূর্ণ অফিসারকে দেওয়া হয়েছে, সিনিয়র অফিসার, হোম আছে, ডিফেন্স আছে, খুব বড় বড় ডিপার্টমেন্টের। এরা দে আর ভেরি এফিসিয়েন্ট অফিসার, যেটুকু আমরা নামের সঙ্গে চিনিয়ে দেব। আমি শুধু একটা কথাই বলবো, বাবার নাম মায়ের নাম বদলেছেন, ধরা পড়বেন। অনেক বিএলও জানেন না তার ফর্মকে ফিল আপ করে দিয়েছে, আইপ্যাকের লোকেরা ফিল আপ করে দিয়েছে। আপনি দেখছেন না তত্তর করে মৃত এবং শিফটিং অদৃশ্য ভোটারের সংখ্যা বাড়ছে। আপনারাই গল্প করেছিলেন মাত্র 27.5 লক্ষ, কোথায় 1 কোটি। আপাতত বলছেন এখন 56 লক্ষ পেরিয়ে গেলে, T20-র মতো। এদের আশা অনেক আগে উচিত ছিল। বাংলাদেশি মুসলমানদের বাবার নাম মায়ের নাম পরিবর্তন করে আইপ্যাকের সাহায্যে বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা, তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। এবং এই দুর্নীতি লুকিয়ে রাখা যাবে না। আধুনিক প্রযুক্তির যুগে
ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, 324-এ সব লেখা আছে, আর্টিকেল 324-এ, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। পোর্টালে আজ থেকে একটা নতুন পরিষেবা অ্যাড করা হয়েছে, যাতে বলা হচ্ছে যে ভোটার নাম্বারটা দিলেই তার দুটো এন্ট্রি রয়েছে কি সেটা জানতে পারবে। তো এখন বিএলওরা বলছে এতে সুবিধা হবে, আর তৃণমূলপন্থী বিএলওরা বলছে কাজ বেড়ে গেল, কি বলবে? ওদের যন্ত্রণা হচ্ছে খুব। এই যন্ত্রণার কোনো ওষুধ নেই, এই যন্ত্রণার কোনো ওষুধ নেই। ও খুব কষ্ট। ওরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিল যে মাননীয় ম্যাডাম আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ঠিক করে দেব। ইলেকশন কমিশন তো বহিরাগত, আমরা তো আপনার বাড়ির ছেলে, আমরা সব ঠিক করে দেব। এখন ঠিক করতে পারছেন না। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে। রোশনারা বিবিকে রোজিনা বিবি, জামালের বাবাকে কামাল, কামালের বাবাকে আশরাফুল, আশরাফুলের বাবাকে গাজীকুল, গাজীকুলের বাবাকে হাদিকুল, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। আগামী 4 সপ্তাহ হরি বল। অনুব্রত মন্ডল তিনি দাবি করছেন যে কোনো বাংলাদেশি নেই, কোনো রোহিঙ্গা নেই, এসআইআর করে কোনো লাভ হবে না। আমি এর প্রশ্নের উত্তর দেব না। একটা লোক 3 বছর 2.5 বছর জেল খেটেছে, আরো 3.5 বছর জেলে যাবে। পুলিশ সুপার তার সঙ্গে গোপন বৈঠক করছেন। কে? আমানদীপ। তিনি গোপন বৈঠক করছেন দীর্ঘ সময়। মমতা ব্যানার্জির জন্য করছেন। অনুব্রতকে ধরে টানাটানি করছেন কেন? আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন? ভয় করেন তো? মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেস টাইম কল করে, আমনদীপ তুমি অনুব্রতর সঙ্গে কথা বলো, নইলে এর পরে ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে। আমনদীপ বাধ্য হয়েছে। মূল সমস্যাটা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। শাহজাহানরা কেউ নয়, জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয়, আসল মমতা ব্যানার্জি। ইনি আশীর্বাদ দিয়েছেন বলে পুলিশের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবে বলার পরেও 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি, কনভেনার, এসআরডি এর চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রী, সমমর্যাদার র্যাঙ্ক, সবই মমতা ব্যানার্জির জন্য হচ্ছে। হুমায়ুনের মসজিদের জন্য মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে। সাসপেন্ড হওয়া বিএলও সই দেখতে পাওয়া যাচ্ছে ফর্মে, কমিশন নোটিশ করেছে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা তারা তৃণমূল কংগ্রেসের পদেও রয়েছে, আবার বিএলওতেও দিয়ে দিয়েছে। সেটা আমরা আগেই 4700 লিস্ট দিয়েছিলাম, এখনো কমপ্লায়েন্স দিতে পারেনি। আর আপনি যেটা বলছেন কি হবে তো বুঝতে পারবেন। আপনি বারুইপুরের কথা বলছেন, হ্যাঁ? এত তাড়াহুড়া করছেন কেন? কিছু হয়নি, কিছু হয়নি। এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, এখন এরকম আরো বেরোবে আশঙ্কা করছে। ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চ অনেক পরে। বলছি হুমায়ুনের সব আমি বলবো কেন, ইলেকশন কমিশন করবে। শুভেন্দুদা, হুমায়ুনের এই মসজিদের জন্য মেশিন বসিয়ে টাকা গোনা হচ্ছে, কি 11 ট্যাঙ্ক টাকা 11 ট্যাঙ্ক টাকা মেশিন এসেছে। বসিয়ে টাকা গোনা হচ্ছে। দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে, আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে। কিন্তু এই যে সরকারি মদতে 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে, বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুটেরা ছিলেন, তিনি ভারতের কেউ ছিলেন না, তিনি ভারত দখল করতে এসেছিলেন, ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন, ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দু
ভোগ করতে এসেছিলেন, ধর্ম আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে চাই, লোকেরা অর্থ জোগাড় করে করুন, কিন্তু আস্ফালন আমি করব, কিচ্ছু করতে পারবে না। আমরা করব, করে দেখাবো, মাইক বাজাবো, লক্ষ লোকের জমায়েত করব, নো নিড এনি পারমিশন। সরস্বতী পুজো যোগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে, আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি 9টার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে, কলকাতা পুলিশের আপত্তিতে। মা কালীকে প্রিজন মানে তোলা হয়, আর মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন। এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন, টাকা সংগ্রহ করা বলুন, এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে, এটা ধর্মীয় সহাবস্থান বলে না। স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল, অপর ধর্মে শ্রদ্ধাশীল, এর মানে তা হয় না। যদি কালকের পরে 4 দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে, মৌলবীরা, তাদের সংগঠনরা, হাফেজরা, ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করার দরকার বড় করে। কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা। এটা তো ঠিক সোহরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে, তো হুঙ্কার, চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব। কি বলতে চাইছেন তো সমাজদার কা তো ইশারাই কাফিয়া, এভরিবডি নোজ ইট। এই মেসেজ ভেরি ডেঞ্জারাস। এটা সরকার অ্যালাউ করছে, সরকার এটাকে দেখছে, এটাই সবচেয়ে দুর্ভাগ্যের। এবং মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত, সন্ত্রস্ত যে ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আবার হবে না তো। এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত পশ্চিমবাংলার শান্তিপ্রিয় জনগণ তারা দেখছেন। ওয়াকফে দেখা যাচ্ছে, সুরেন্দ্রদা, ওয়াকফের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সবার শেষে রয়েছে পোর্টাল রেজিস্ট্রেশনের, ওয়াকফের পোর্টালে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সবার শেষে রয়েছে। এই সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছেন। 5 মাস আগে ওয়াকফ পোর্টাল উম্মিদের রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকার চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকার। সাইলেন্ট ছিলেন, একদম সাইলেন্ট ছিলেন। ঘুম কখন ভাঙল? 18ই নভেম্বর মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার কিরণ রিজিজু তিনি মুখ্যমন্ত্রীকে ডিও লিখেন। মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রীও বটে। তাতে কিরণ রিজিজুজি বলেন, আপনি যেটা করছেন পশ্চিমবাংলার 80,000 প্রপার্টি, যা ওয়াকফ প্রপার্টি বলে দাবি করা হয়, এরা কিন্তু বিপদে পড়বে। ভারত সরকারের ডিউটি রাজ্য সরকারকে সুযোগ দেওয়া, জানানো, সতর্ক করা। 5 মাস আগে গোটা ভারতবর্ষে উম্মিদ পোর্টাল চালু হয়েছে। কিরণ রিজিজুজি 18ই নভেম্বর চিঠি দেওয়ার পরে পিবি সেলিমকে ডেকে মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হন যে এখনই নোটিফিকেশন করো, 5ই ডিসেম্বর শেষ হয়ে যাবে। এই পোর্টালে ডিজিটাইজ করতে গেলে, নথিভুক্ত করতে গেলে কতগুলি কাগজ লাগবে? 46 রকমের কাগজ লাগবে। এই 46 রকমের কাগজ
অধিকাংশ ওয়াকফ প্রপার্টি হোল্ডারের কাছে নেই, এই কম সময়ে তৈরি করতেও পারবে না, সংগ্রহ করতেও পারবে না। তার ফলে উম্মিদ পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা কন্ট্রোল করছেন মোতোয়ালি, সেই তারা বঞ্চিত হয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হচ্ছে মুসলিম সমাজের চোখে তাদের যিনি রক্ষাকর্তা, সকল্ড রক্ষাকর্তা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকার তিনি মিসগাইড করেছেন, মিসলিড করেছেন, এবং তিনি পশ্চিমবাংলার ওয়াকফ প্রপার্টির যারা মোতোয়ালি রয়েছেন, মূলত মুসলিমরা, তাদেরকে বিপদে ফেলেছেন তিনি। এখানে বিজেপির কোনো রোল নেই। আর ইন কোশ্চেন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা প্রথম থেকে বলে দিয়েছে যে আমরা সবটাকে বৈধ একটা সিস্টেমের মধ্যে আনতে চাই। সেই কারণেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, কোনো ওয়াকফ প্রপার্টি ছিনিয়ে নেওয়ার জন্য এই অ্যামেন্ডমেন্ট আসেনি। যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেল, সেদিনও তৃণমূলের 3 জন এমপি ছিলেন না সংসদে ভোটদান করতে, অ্যাবসেন্ট ছিলেন। এখানে একদিকে লড়াই করার কথা বলছেন, অন্যদিকে মানুষকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্ত নতুন নয়, সিএএ কে এনআরসি বলেছেন। এক বিভ্রান্তি এখনো বলেন উনি যে সিএএ তে অ্যাপ্লাই করলে আপনি নিজেকে বাংলাদেশি ডিক্লেয়ার করবেন। তা আপনার প্রত্যেক দিন তো 100 জন 200 জন করে সার্টিফিকেট পাচ্ছেন। প্রমাণ হয়েছে ওনার কথা মিথ্যা। সিএএ মানে এনআরসি নয়, সিএএ কাউকে তাড়ানোর আইন নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈনদেরকে নাগরিকত্ব দেওয়ার বিল। এসআইআর নিয়ে 21শে জুলাই একই কথা বলেছিলেন, पूरा आंदोलन होगा, पूरा लड़ाई होगा, एसआईआर नहीं होगा। আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। 21শে জুলাই ধর্মতলাতে ওনাদের সমাবেশে সেই এসআইআর এগিয়ে যাচ্ছে। আজকে মিথ্যা প্রমাণ হয়েছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও তাই। আমার জীবন থাকতে থাকতে পশ্চিমবঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি চালু করতে দেব না। বক্তার নাম শ্রীমতী মিথ্যাশ্রী। কিন্তু সুবিধা মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন, রাজ্যের পুলিশ অফিসারদের বলছি এত ভীতু হলে চলবে না, প্রোঅ্যাক্টিভ হন। প্রচুর লেনদেন হচ্ছে বর্ডার দিয়ে, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছ রাঙা। আচ্ছা, তার মানে ওনার পুলিশ কাজ করছেন না। তো অনেক আগে হুমায়ুন কবিরই বলেছিল যে মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তর ছেড়ে দেওয়া উচিত এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে দেওয়া উচিত। হুমায়ুন কবিরই বলেছিল। তো এখন 1-1.5 মাস আছে মনে হয় এমসিসি চালু হতে, 2 মাস। এই 2 মাস উনি ছেড়ে দিন। পুলিশ যখন কথা শুনছে না, উনি সব সময় অন্যের ঘাড়ে দোষ চাপান। উনি ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী, আবার যখন পার্থ চুরি করে জেলে যায় বলে পার্থ এসব করেছে, আমি জানতাম না। ওবিসির মধ্যেও তো মুসলিমদের ঢোকানোর কথা হয়েছিল, কিন্তু সেটাও তো হাইকোর্টের স্টে অর্ডার থাকার জন্য হয়নি। তাহলে কি মুসলিমদের মধ্যে একটা কোনো ভাবে ক্ষোভ বাড়ছে যে ওবিসি তালিকা? ক্ষোভ তো বাড়ছে, তারা ঠিক করুন তারা কি করবেন। বলছেন তো অনেক কথা, আমরা উৎসাহিত নই। আমরা সব সময় বলি যে বিজেপি রুল স্টেটে সব ধর্মের লোক ভালো আছে, সবাই ভালো আছে, নিজ নিজ ধর্ম পালন করছে। গুন্ডা গুন্ডাই হয়, খুনি খুনি হয়, ধর্ষক ধর্ষকই হয়। তার জাত ধর্ম আলাদা হতে পারে না। যোগীজি মাফিয়াদের, গুন্ডাদের, ধর্ষকদের নিকেশ করছেন। হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছেন। ভারতীয়দের সঙ্গে বিজেপির কোনোদিন লড়াই ছিল না, আজও নেই। আমাকে নিয়ে অনেক কথা বলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। এ তো ধ্রুব সত্য। 19, 21 এবং 24 তিনটে বড় নির্বাচনে যদি দেখেন, বিজেপি 1% কম মুসলিমদের ভোট পেয়েছে। এবং বিজেপি 21-এ অনেক মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল, মাহফুজা খাতুন সহ, তারাও জিততে পারেনি। কঠিন কঠিন বাস্তব। গত লোকসভা নির্বাচনে বিজেপি মুসলিমদের 0.65 ভোট পেয়েছে। আমার কথা নিয়ে ওই মাননীয় হুমায়ুন কবির দুটো বক্তব্য দিয়েছেন আমাকে অ্যাটাক করে। একটা বলেছেন আমি বলেছি আমি হিন্দুদের বিধায়ক,
আমি বলেছি খুব পরিষ্কার, হিন্দুদের ভোটে আমি জিতে বিধায়ক হয়েছি। এটা তো ঘটনা। আমি 1,10,000 ভোট পেয়েছি, মমতা ব্যানার্জি 1,08,000 প্রায় ভোট পেয়েছে। 2,000-এর কাছাকাছি ভোটে ডিফারেন্স। 64,000 মুসলমান ভোট দিতে গেছিল, 1,200 জন দিয়েছে মীনাক্ষীকে, 400 জন দিয়েছে আমাকে, বাকি সব ভোট তারা মমতা ব্যানার্জিকে দিয়েছে। এবং আমি যদি হিন্দুদের ভোট না পেতাম তাহলে তো আমি এমএলএও হতাম না, মমতা ব্যানার্জি হারতো না, বিজেপি আমাকে বিরোধী দলনেতা করতে চাইলেও সুযোগ ছিল না। এমএলএ হতে হবে আগে, তো তারপরে তো অপোজিশন লিডার। এর মধ্যে কোনো জিনিস নেই। আমি কঠিন বাস্তবটা বলেছি। আমি বিধানসভায় দাঁড়িয়ে বলেছি, আগামী দিনে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার আপনারা করছেন, তুষ্টিকরণের রাজনীতি করছেন, কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের এমএলএ জিতবে বলে আমার মনে হয় না। তা মুসলিম এলাকা থেকে জিতে আসবে তৃণমূলের এমএলএ, এখন খুব সন্দেহ হচ্ছে সেটাও হবে কিনা জানি না। তা সেক্ষেত্রে আমি বলেছি যে তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে বলেছি, তৃণমূলের মুসলিমদের বিরুদ্ধে। আমি সব মুসলিমদের বিরুদ্ধে বলবো কেন? পদ্মশ্রী কাজী মাসুম আক্তারের বিরুদ্ধে আমি বলবো কেন? আমার তো বলার কোনো দরকার নেই। যে লোকটা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সাসপেন্ড হয়েছেন, মার খেয়েছিলেন হসপিটালে, তার স্কুলে জাতীয় সঙ্গীত গাইয়েছিলেন প্রেয়ারে, তাকে মার খেতে হয়েছে। এপিজে আব্দুল কালামকে আমরা প্রণাম করি, তার মৃত্যুদিন জন্মদিনে আমরা সকালবেলা ঘুম ভাঙার আগেই পোস্ট করে তাকে প্রণাম করি। নাজমা হেপতুল্লাহ, আরিফ আহমেদ খান বিহারের রাজ্যপাল, এদের বিরুদ্ধে আমরা বলতে যাব কেন? আমরা যাদের বিরুদ্ধে বলি তারা, আমার সন্দেহ আছে নামাজ পড়ে কিনা, আমার সন্দেহ আছে তারা দান ধান জাকাত করে কিনা, আর যেগুলো হারাম আছে সেই কাজগুলো তারা করে, সুদ খায়, মদ খায়, যা যা হারাম আছে সেই কাজগুলো করে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান। Today at Kolkata airport, Chief Minister said that what has happened in this Indigo-related issue, central government is responsible for that. BJP government knows how to capture the machinery, election machinery, and how to do the Baseless allegation, without any evidence. She said it. It's a completely baseless allegation. I asked Honorable Chief Minister, please submit evidence and document. You are holding very important administrative post also. BJP have stopped Vande Mataram in Rajya Sabha, and only 2 lines of Vande Mataram. It's also false. In question of that, you know, the opposition, they raise their voice on the floor of the both houses, it's okay. But they always try to stolen the parliament. For that reason, the parliament authority issued some notification. It's not related to the Vande Mataram. It's also baseless, false, and politically motivated statement by the Chief Minister. Shubhendu-da, Mamata Banerjee today in airport, she said that I heard some BJP leaders, they don't appreciate Netaji, Rabindranath Tagore. So, who do you appreciate? Mamata Banerjee said today in airport. Completely her statement, completely baseless, 200% fake allegation. Our Prime Minister already opened the closed file in question of the Netaji Subhash Chandra Bose. Go to Delhi and see Kartavya Path, and under the great leadership of the Prime Minister, Netaji is standing in Kartavya Path in Delhi. Mamata Banerjee is completely anti-national. She always support the Jamaat, Hepazat and Rajakar-like organization. Those who are
disturb inside and outside the country. বলছি ইন্ডিগো নিয়ে একটু বাংলায় বলে দিন না, যেটা বলেছে যে জাতীয় পর্যায়ে আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্টে আছেন, তিনি এই রকম একটি গুরুতর অভিযোগ করেছেন। এই গুরুতর অভিযোগের পক্ষে তার তথ্য ডকুমেন্ট দেওয়া উচিত। আমার মনে হয়েছে তিনি তার অভ্যাসগতভাবে চোখ দিয়ে দেখার কথা, তিনি এখন কান দিয়ে দেখছেন। তিনি বলছেন যে অন্য রাজ্য থেকে কেউ, বাইরে থেকে এসে কেউ এই রাজ্যের কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবেন না। যদি কেউ ক্রিমিনাল হয় তাকে অ্যারেস্ট করার জন্য পারমিশন নিতে হবে রাজ্য সরকারের কাছ থেকে। এটা সম্ভব? কে বলছেন? মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী এখনো ভালো করে আইনটা পড়েননি। পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। বর্ডার স্টেটে কিছু এজেন্সি এবং তদন্তকারী সংস্থাকে ভারত সরকারের পার্লামেন্ট ফুল আপনার পাওয়ার দিয়ে গেছে। তারা সেখানে দেশকে কমজোর করা, দেশকে ক্ষতিগ্রস্ত করা যে শক্তি বা ব্যক্তি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এনআইএ যদি কোনো ইনভেস্টিগেশন করে, ফেমার আওতায় কোনো ইনভেস্টিগেশন হয়, সেক্ষেত্রে কারোরই অনুমোদন নেওয়ার দরকার আছে বলে আইনগতভাবে আমি মনে করি না। এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়া তারাও বিভিন্ন সময়ে কালিয়াচক সহ বিভিন্ন জায়গায় গাঁজা, হেরোইন, ফেন্সিডিল এপার ওপার করার ক্ষেত্রে যে ধরনের রেড করে, সেখানে কারোর পারমিশন নেওয়ার দরকার নেই। ইনকাম ট্যাক্স অথরিটি তারা প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্স নিয়ে যদি কারোর রেড করে, তার ক্ষেত্রেও কোনো অনুমোদন লাগে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পিএমএল এর অন্তর্গত কোনো অ্যাকশন, রেড, তল্লাশি, গ্রেপ্তার করতে গেলে সেক্ষেত্রেও লাগে না। কিন্তু সিবিআইর ক্ষেত্রে পরিষ্কারভাবে বলা আছে, রাজ্য সরকার যদি কোনো কেস রেকমেন্ড করে সিবিআইকে, সিবিআই ইনভেস্টিগেশন করতে পারে, অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো কেস সিবিআইকে ট্রান্সফার করে, সেক্ষেত্রে করতে পারে। মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা সিবিআইর ক্ষেত্রে এবং অন্য রাজ্যের পুলিশ যদি এই রাজ্যে আসে তার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেবির ক্ষেত্রে প্রযোজ্য নয়, আইটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইডির পিএমএল এর কেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এনআইএ এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, ফেমা সংক্রান্ত কোনো কেসে প্রয়োজন নয়। মুখ্যমন্ত্রীকে বলবো, 15 বছর হয়ে গেছে, এখনো আপনার এত বই আপনি লিখেছেন, আপনার মনে হয় আইন টাইন হ্যান্ডবুকগুলো পড়ার সময় হয়নি? এতগুলো অ্যাডভাইসার আপনার কি করছে? হরিকৃষ্ণ দ্বিবেদী একজন অ্যাডভাইসার, আলাপন বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডভাইসার, ডক্টর অমিত মিত্র অ্যাডভাইসার, সব হাতি পুষেছেন আপনি। এরা ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক, 3 লক্ষ টাকা করে কার্যত পায়। তারপরেও কেন আপনার অ্যাডভাইসে এইসব গন্ডগোল হচ্ছে, এটা আমরা জানতে চাই। Sir, today Mukhyamantri Chaudhary has supported the Humayun Kabir, indirectly supported Humayun Kabir Sure. for laying the foundation stone of Babri Mosque. He said that if 70% Muslim population is living in Murshidabad, then what is the problem of having a mosque there? How do you see these comments coming in from Congress now? Congress has supported Humayun Kabir. Congress is irrelevant force in Bengal. It's a signboard party. Congress is completely washed out from this state. The Humayun Kabir is organizing this with the support of the state administration. In question of the name of Babar, it's a very alarming and dangerous attempt. We seriously want the state government and the authorities should intervene and stop this type of communal politics in Murshidabad-like area, where in last year in Dhulian Samsherganj a serious communal riot happened. The division bench Calcutta High Court interfered. Still now
17 companies CRPF, BSF deployed to maintain the peace and harmony in Murshidabad area. মুখ্যমন্ত্রী বলছেন প্রচুর উড়ান বাতিল হচ্ছে, এটা একটা বিপর্যয়, এমন পরিস্থিতি আমি কখনো ওনার চিন্তা করার কোনো কারণ নেই। দুটো চার্টার আছে, আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল কেন্দ্রে। দুটো চার্টার আছে, দুটো চার্টার ফ্লাইট আছে, ওনাকে চিন্তা করার কোনো কারণ নেই। সব নর্মাল হয়ে গেছে এবং ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। উনি আগে এই ভাঙা বাসগুলোকে সারান। ওনার যে পশ্চিমবঙ্গ সরকারের বাসগুলো দেখলে আমাদের লজ্জা লাগে, আমরা পশ্চিমবঙ্গে থাকি। আপনি দেখবেন নাকি? আমার সঙ্গে চলুন, ধর্মতলা যাই, দেখবেন ফেটে ফুটে কিছু নেই। আপনি দয়া করে আপনার বাসগুলোকে একটু ভালো করে সারান, টোটোগুলোকে মারবেন না। 1645 টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন, চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো। এই চোখের জলে বদলা নেবে। আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না, তাও আমি রসিদ পাচ্ছি হোয়াটসঅ্যাপে, টাকা দিচ্ছেন 1645 টাকা করে। মমতাকে চাঁদা দিচ্ছেন, ভিখারি সরকারকে, আর সাথে সাথে 15,000 টাকা করে শোরুমে দিচ্ছেন। আর আপনাদের আমি কথা দিচ্ছি, যারা জোর করে টাকা দিয়ে দিয়েছে, পুলিশ ভয় দেখিয়েছে, বিজেপিকে আপনারা আনুন, আমরা সব টাকা ফেরত দেবো আপনাদের। যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল, নভেম্বর ডিসেম্বরে, আমরা বিজেপি 1645 টাকার রসিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন। বিজেপিকে এপ্রিল মাসে আনুন। আমি বিজেপির একজন হিসেবে বলছি, আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে, নিশ্চিন্ত থাকুন, আমি গ্যারান্টার থাকলাম।